নমস্কার, আমি বোধিসত্ত্ব। সহজ শেয়ার বাজারের আজকের এপিসোড ভারত এবং বিশ্বের সর্বাধিক কয়লা উৎপাদনকারী কোম্পানি কোল ইন্ডিয়াকে নিয়ে। দেখুন, 2010-এর 1 ডিসেম্বর কোল ইন্ডিয়ার লিস্টিং হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জে। সেই সময় তার দাম ছিল 158 টাকা। আজকের সেই কোল ইন্ডিয়ার দাম 145 টাকার কাছে। অর্থাৎ এই 11 বছরে বিশ্বের সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী কোম্পানির শেয়ারের দাম তো বাড়েইনি, উপরন্তু প্রায় 10 টাকার নিচে রয়েছে। তার কারণটা কি? এবার এর সঙ্গেও দেখতে হবে যে আমি যে দামটার কথা বর্তমানে বলছি সেটা কিন্তু ডিভিডেন্ড বাদ দিয়ে। কি এই 12 বছরে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে যেটা পজিটিভ যদি বলে কিছু থাকে সেটা অবশ্যই তার ডিভিডেন্ড, অর্থাৎ যে পরিমাণ ডিভিডেন্ড কোল ইন্ডিয়া দিয়েছে। কোল ইন্ডিয়ার টোটাল দেয়ার ডিভিডেন্ড এই 2021 অবধি এখনো অবধি 177 টাকা 85 পয়সা। অর্থাৎ আমি যদি ধরে নিই যে 158 টাকা বিনিয়োগ ছিল কোনো মানুষের, সেখানে তিনি তার ডাবলের বেশি রিটার্ন পেয়ে গেছেন, অর্থাৎ তার বিনিয়োগ করার টাকা তিনি ফেরত পেয়ে গেছেন বটেন। কিন্তু যে কারণে শেয়ার মার্কেটে একজন মানুষ বিনিয়োগ করেন, এক হচ্ছে অবশ্যই ডিভিডেন্ড ইনকাম, দ্বিতীয় হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ শেয়ারের দাম বৃদ্ধির জন্যেই কিন্তু মূলত মানুষ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। তাহলে কি এমন হলো যে কোল ইন্ডিয়ার দাম 11 বছরে একটা পয়সাও বৃদ্ধি পেল না? কোল ইন্ডিয়া কি ভীষণই খারাপ কোম্পানি? এই ক্ষেত্রে আমাদের কারণগুলো জেনে নেওয়া দরকার। মানুষ যারা রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কোল ইন্ডিয়ার মতন কোম্পানি কিন্তু বড় ধোঁকা দিয়ে যাবে। কেন? কারণ রিটার্ন অন ইকুইটি কোল ইন্ডিয়ার কিন্তু প্রায় 40-এর কাছে, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও কিন্তু কোল ইন্ডিয়ার প্রায় 40-এর কাছে। তাহলে কি অসুবিধা হলো দেখে নিই যে শুধুমাত্র রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20-র ওপর থাকলেই একটা কোম্পানি ভালো হয় না। একটি কোম্পানির ROE এবং ROCEর সঙ্গে আরেকটা জিনিস অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হচ্ছে তার গ্রোথ। এখানে আমি দেখুন যে আমি এবার শুধু তাই না, কোল ইন্ডিয়ার গত 5 বছর 2017, 18, 19, 20, 21 রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড লাগাতার কমে এসেছে। অর্থাৎ 2017 সালে রিটার্ন অন ইকুইটি কোল ইন্ডিয়ার ছিল 37-এর কাছে, সেটা এখন নেমে দাঁড়িয়েছে 34-এ। আবার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 20-র কাছে, সেটা নেমে দাঁড়িয়েছে প্রায় 17-র কাছে, যদি আমি কনসলিডেটেড স্টেটমেন্ট ফলো করি তো। অর্থাৎ দুটোই কিন্তু, যে দুটো প্যারামিটার্স দেখে মানুষ বিনিয়োগ করে সেটা কিন্তু লাগাতার গত 5 বছর ধরে কমে আসছে। এইবার দেখুন, সেটা হচ্ছে যে এই যে হাই ডিভিডেন্ড এবং হাই ডিভিডেন্ড ইল্ড, হাই ডিভিডেন্ড ইল্ড তখনই হবে যখন শেয়ারের দাম বৃদ্ধি পাবে না, শেয়ারের দাম কম থাকবে। এবং হাই ডিভিডেন্ডটা দেয়া হয় কোথা থেকে? এই যে এত পরিমাণ ডিভিডেন্ড, এই যে 8.5% ডিভিডেন্ড প্রত্যেক বছর গড়ে কোল ইন্ডিয়া দিয়ে আসছে তার বিনিয়োগকারীদের, তার পেছনে কারণটা কি? এক, সেটা হচ্ছে যে এই যে ডিভিডেন্ডটা দেওয়া হয় সেটা দেওয়া হয় যে রিজার্ভস এবং সারপ্লাস থেকে, অর্থাৎ শেয়ার হোল্ডার্স ইকুইটি থেকে। যত বেশি ডিভিডেন্ড দেওয়া হবে, তার যদি গ্রোথ না হয়, তার যদি সেলসে গ্রোথ না হয়, তার যদি প্রফিটে গ্রোথ না হয়, অর্থাৎ CAGR বৃদ্ধি যদি সেলস এবং প্রফিট থেকে প্রফিটের জন্য কমে যায়, তাহলে কিন্তু যে ডিভিডেন্ডটা দেওয়া হবে সেটা কিন্তু রিজার্ভস এবং সারপ্লাস থেকেই দেওয়া হবে। এবং রিজার্ভস এবং সারপ্লাস থেকে টাকা দেওয়া মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি কমে যাওয়া, ক্যাপিটাল কমে যাওয়া। এইবার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডে যদি প্রফিট মোরাললেস একই থাকে, তার ক্যাপিটাল কমতে থাকে। কারণ আমাদের ROC মানে হচ্ছে যে প্রফিট একটা কোম্পানি করছে তাকে ভাগ করতে হয় ক্যাপিটাল দিয়ে। ক্যাপিটাল যদি লাগাতার কমতে থাকে, শেয়ার হোল্ডার্স ইকুইটি যদি কমতে থাকে, রিজার্ভস আর সারপ্লাস যদি কমতে থাকে, তাহলে কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বৃদ্ধি পেতে থাকবে, যেটা যথেষ্ট চিন্তার কারণ।
এটা গেল 1 নম্বর, অর্থাৎ কোল ইন্ডিয়া ডিভিডেন্ড প্রচুর পরিমাণ দিচ্ছে বটে, কিন্তু শেয়ার হোল্ডার্স ইকুইটি বা রিজার্ভস এবং ক্যাপিটাল গত 5 বছরে সেরকম বৃদ্ধি পায়নি। একটা ভালো কোম্পানির ইউজুয়ালি শেয়ার হোল্ডার্স ইকুইটি বা রিজার্ভস অ্যান্ড ক্যাপিটাল মোটামুটি 5-6 বছরে প্রায় ডাবল হয়ে যায়, সেখানে কিন্তু শেয়ার হোল্ডার্স ইকুইটি কোল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেই অর্থে বৃদ্ধি পায়নি। এটা যথেষ্ট চিন্তার ব্যাপার। দেখুন, মার্চে 2017-তে কোল ইন্ডিয়ার ক্যাপিটাল রিজার্ভস এবং সারপ্লাস ছিল 18,310 কোটি টাকা। মার্চের 2021-এ তার রিজার্ভস এবং সারপ্লাস হচ্ছে 354 কোটি টাকা, যেটা আহামরি কিছু, মানে 30% মতন মোটামুটি বৃদ্ধি হচ্ছে, যেটা মোটেই আহামরি কিছু বলা চলে না। এটা গেলে 1 নম্বর। ইপিএস বৃদ্ধি মোটামুটি 20.61, অর্থাৎ আর্নিংস পার শেয়ার কমে এসছে 20.61। 2017 ছিল 20 টাকা 61 পয়সা, সেখানে বর্তমানে কমে এসেছে 14 টাকা 80 পয়সা। এবার রিটার্ন অন ইকুইটি তাহলে এবং রিটার্ন অন ক্যাপিটাল একমাত্র প্যারামিটার্স নয় একটা কোম্পানির ভালো কি খারাপ সেটা বিচার করার জন্যে। এইবার চলে আসছি হচ্ছে কোল ইন্ডিয়ার বাজারে ধার কি সেরকম রয়েছে। উত্তর হচ্ছে যে কোল ইন্ডিয়ার ডেট ইকুইটি রেশিও 0.12, ভীষণই নমিনাল, সেটা নিয়ে চিন্তা করার মতন কিছু নেই। কারেন্ট রেশিও 1.64, সেটা নিয়েও চিন্তা করার কিছু নেই, কারণ 1 মানে হচ্ছে ফেয়ার ভ্যালু, কারেন্ট রেশিও 1 মানে হচ্ছে একটি কোম্পানির কারেন্ট রেশিও, মানে শর্ট টার্ম যদি কোনো লোন থাকে সেটাও ফেরত দেওয়ার ক্ষমতা, সেটা কোল ইন্ডিয়ার 1.64, রিজনেবলি গুড, মানে ভালো। কুইক রেশিও 1.47, যেখানে নর্মাল কুইক রেশিও হয় সাধারণত 1। এবার ইনভেন্টারি টার্নওভার রেশিওতে দেখি, ইনভেন্টারি টার্নওভার রেশিও কোল ইন্ডিয়া যথেষ্ট ভালো, 5 হচ্ছে সাধারণত। কোনো ইনভেন্টারি টার্নওভার রেশিও 5 থাকলে সেটা ভালো ধরা হয়, সেখানে কোল ইন্ডিয়ার 8.77 থেকে 10.06-এর মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ এই প্যারামিটারেও কোল ইন্ডিয়াতে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এইবার চলে আসুন কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, অর্থাৎ গ্রোথ প্যারামিটার, সিএজিআর, সেলসের ক্ষেত্রে, অর্থাৎ কত বিক্রি হচ্ছে, সেইখানে কিন্তু সিএজিআর রেশিও 2017-তে ছিল 6.75, সেটা 2021-এ কমে দাঁড়িয়েছে কিন্তু 2.4, অর্থাৎ সেলসের গ্রোথ সাংঘাতিক কমে রয়েছে। 2 নম্বর হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট প্রফিটের ক্ষেত্রে, যেটা 17 এবং 18-তে নেগেটিভ গ্রোথ হয়েছিল, অর্থাৎ ডিগ্রোথ হয়েছিল কোল ইন্ডিয়ার ক্ষেত্রে। এখন এই বছরটা কিছুটা ভালো, 34.5। এইবার সমস্যাটা হচ্ছে সেলস বলুন বা আপনার প্রফিট বলুন, দুটোর ক্ষেত্রে কোল ইন্ডিয়া সত্যি কখন প্রফিট দেবে অথবা কোল ইন্ডিয়া কখন লস করবে সেটা বলা খুব ডিফিকাল্ট, কারণ সেটা খুব ইরাটিক, একটা কোনো স্টেডি গ্রোথ নেই। সেলস কখনো উঠছে কখনো নামছে, প্রফিট কখনো উঠছে কখনো নামছে, এই দুটো কিন্তু কোল ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে। এইবার চলে আসি যে কারণগুলোর জন্য কোল ইন্ডিয়া মোটেই বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, মানুষ ধৈর্য হারিয়ে ফেলছেন। সেইটা হচ্ছে, 1, কোল ইন্ডিয়া হচ্ছে বিশ্বের 8ম সর্বাধিক পলিউটিং কোম্পানি, অর্থাৎ পরিবেশ দূষণের ক্ষেত্রে বিশ্বের যে 20টা কোম্পানি সবচেয়ে বেশি দূষণ করে তার মধ্যে 8 নম্বরে নাম রয়েছে দুর্ভাগ্যবশত এই কোল ইন্ডিয়ার 1 নম্বর। 2 নম্বর, এর আগে এপিসোডের পর এপিসোড আমি বলে দিয়েছি যে কোম্পানিগুলো ইএসজি নর্মস ফলো করছে না, অর্থাৎ এনভায়রনমেন্টাল সোশ্যাল কর্পোরেট গভর্নেন্স যাদের ভালো নয়, অর্থাৎ যাদের পরিবেশ সচেতনতা কম এবং পরিবেশকে দূষণ করছে, সেই কোম্পানিগুলোকে বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি যারা বিলিয়নস অফ ডলার্স বিনিয়োগ করে, সেই কোম্পানিগুলো কিন্তু কোল ইন্ডিয়ার মতন কোম্পানি, আইটিসির মতন কোম্পানিকে তাদের পোর্টফোলিওতে রাখছে না। অর্থাৎ এই ধরনের তার যে দাম বৃদ্ধি হবে, মিউচুয়াল ফান্ডসগুলো এই ধরনের কোম্পানিগুলোকে কিনলে তবে তার দিকে বাকি সবার নজর পড়ে এবং তারা কিনতে থাকেন, কিন্তু সেক্ষেত্রে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বর্তমান। যদিও কোল ইন্ডিয়া ক্লিন কোলের কথা বলছে, তারা কোল ওয়াশারের কথা বলছেন, কিন্তু এইগুলোর যথেষ্ট নয়, কারণ ক্লিন কোলকে গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি হিসাবে কিন্তু বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো অ্যাকসেপ্ট করে না। এছাড়া 3 নম্বর, এটা একটি সরকারি কোম্পানি, ভারতীয় সরকারের ইউনিয়ন গভর্নমেন্টের কোম্পানি,
এই কোম্পানির যেটা সবচেয়ে বড় অসুবিধা, এর গায়ে যে ট্যাগ লাগানো রয়েছে এটা সরকারি কোম্পানি, এবং অধিকাংশ বিনিয়োগকারীদের ধারণা, মনে মনে এটা ধারণা যে যদি কোনো সরকারি কোম্পানি হয় সেক্ষেত্রে তার কর্পোরেট গভর্নেন্সে অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে তার অন্যান্য রেসপন্সিবিলিটিসগুলো নিয়েও প্রশ্ন রয়ে যায়, এবং এই ট্যাগটা দুর্ভাগ্যবশত যখনই থাকবে তখনই বিনিয়োগকারীরা চট করে এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করতে চান না। এবং তাছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতিনিয়ত তার যে নিজস্ব কোম্পানি তাদের কাছ থেকে হিউজ পরিমাণ ডিভিডেন্ড চান সবসময়, প্রত্যেক বছর। সেই জন্য দেখবেন যে সমস্ত পিএসইউ কোম্পানি যারা লাভ করে, মানে যেগুলো প্রফিটেবল কোম্পানি, সেগুলো কিন্তু প্রতি বছর ভারত সরকারকে বিপুল পরিমাণ টাকা ডিভিডেন্ড হিসাবে দিতে বাধ্য হয়। এর ফলে কি হয় যে যখন এর আগে আমি বলেছি যে ডিভিডেন্ড যত বেশি দেবে তার যদি সেরকম গ্রোথ না থাকে প্রফিটে, তাহলে তাকে তার রিজার্ভস এবং সারপ্লাস থেকেই দিতে হবে, এবং রিজার্ভস এন্ড সারপ্লাস যদি কমতে থাকে তাহলে কোনো বিদেশি বিনিয়োগকারী কিন্তু এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করবেন না। এই যে এরপর হচ্ছে যে এই যে রিজার্ভসে কিন্তু গত 5 বছর আমি বললাম যে কোনো সিগনিফিক্যান্ট গ্রোথ নেই, শেয়ার হোল্ডার্স ইকুইটিতে কোনো সিগনিফিক্যান্ট গ্রোথ নেই, সেইটাও কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা যথেষ্ট চিন্তার ব্যাপার। তারপর সিএজিআর এর কথা বলছি, না সেলস না প্রফিট, দুটোই কিন্তু ভীষণ ইরাটিক, কোনটা যে কখন বাড়বে বা কমবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এইবার আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষে অল্টারনেটিভ এনার্জি বা গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি যেভাবে বৃদ্ধি পেয়েছে গত 10 বছরে, মাথায় রাখতে হবে ভারতবর্ষ কিন্তু সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি বিশ্বের প্রথম 7টা দেশের মধ্যে রয়েছে যারা প্রডিউস করে। অর্থাৎ সোলার এনার্জি ভারত এবং উইন্ড এনার্জি, এই দুটোতে ভারতের উত্থান কিন্তু চোখে পড়ার মতন। সেই জন্যে এই অল্টারনেটিভ এনার্জি এবং ক্লিন এনার্জি যা পরিবেশকে অত্যন্ত কম দূষণ করবে বা প্রায় করবেই না, সেইগুলোর দিকে মানুষের মন চলে যাচ্ছে। সেই জন্যেই কিন্তু বাধ্য হয়ে এনটিপিসির মতন কোম্পানি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি এবং কোল ইন্ডিয়া, তারা বাধ্য হচ্ছেন যে তারা যেন নিজেদের যে তাদের ক্যাপিটাল রয়েছে, নিজস্ব যে ল্যান্ড ব্যাংক রয়েছে, সেইগুলোতে তারা অল্টারনেটিভ ফর্ম অফ এনার্জি কালচার করবেন। অর্থাৎ সোলার এনার্জি হোক, উইন্ড এনার্জি হোক, যাই হোক না কেন, এই ধরনের এনার্জিগুলোর পেছনে কিন্তু এখন বেশি তারা বিনিয়োগ করার চেষ্টা করবেন। আরেকটা যে সমস্যা যেটা এখনো কেন করা হয়নি সেটাকে উত্তর দিতে পারেন না, সেটা হচ্ছে যে এটা আপনারা হয়তো জানবেন না বা অনেকেই জানবেন, অনেক মানুষই জানবেন না, সেটা হচ্ছে কয়লা থেকে পেট্রোল তৈরি করা হয়। সাউথ আফ্রিকার বহু মাত্রায় পেট্রোল আসে তাদের নিজস্ব কয়লা থেকে, অর্থাৎ কয়লা থেকে পেট্রোলে কনভার্ট করে সেই পেট্রোল কিন্তু তারা বিভিন্ন এনার্জি হিসাবে তারা ব্যবহার করেন, বিশেষ করে ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এই যে কোল থেকে পেট্রোল, সেটা কেবলমাত্র একটা পাইলট প্রজেক্ট তৈরি করা হয়েছে ভারতবর্ষে, কিন্তু যেরকম বিশ্বের অন্যান্য কোম্পানিগুলো তারা কয়লা থেকে পেট্রোল তৈরি করে ফেলছে, সেটা ভারতবর্ষের এই কোম্পানি বিশ্বের সর্বাধিক কয়লা উৎপাদন কোম্পানি হওয়া সত্ত্বেও তারা কিন্তু এখনো অবধি কয়লা থেকে পেট্রোলে কনভার্ট করতে পারেনি। তাদের টেকনোলজি, তাদের অ্যাক্সেস থাকলেও তারা এটা করেননি। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমরা ভারত যেহেতু অতিরিক্তভাবে নির্ভরশীল ইরান, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের ওপর এই পেট্রোল আমদানি করার জন্যে, যদি ভারতবর্ষের মধ্যে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা সুবিশাল, সেই কয়লা থেকে যদি পেট্রোলে আমরা কনভার্ট করতে পারতাম তাহলে বিদেশ থেকে আমাদের বহু অংশে ডলার বাঁচত, পেট্রোলের খরচ কমতো, এবং মানে আমাদের জিনিসপত্রে যে হাই ইনফ্লেশন রয়েছে ভারতে, যে তীব্র মূল্য বৃদ্ধি রয়েছে, সেটাও অনেক অংশে কম করা সম্ভব হতো। এই ক্ষেত্রে একটি প্রসঙ্গে আসি যে জিওথার্মাল এনার্জি, আমেরিকাতে প্রায় 30 বছর ধরে জিওথার্মাল এনার্জি চলছে। অর্থাৎ কেবলমাত্র আমরা যে সূর্য থেকে তাপ নিয়ে আমরা এনার্জি তৈরি করি তা নয়, পৃথিবীর ভেতরের টেম্পারেচার কিন্তু প্রচণ্ড বেশি, যার ফলে
একটা তাপ, যে পরিমাণ তাপ রয়েছে সেই তাপটা কিন্তু ট্র্যাপ থাকে পৃথিবীর স্তরের মধ্যে। এটাকে বলে জিওথার্মাল এনার্জি। এই জিওথার্মাল এনার্জি সদ্য এপ্রিল মাসে লাদাখে একটি প্রজেক্ট শুরু করা হয়েছে জিওথার্মাল এনার্জি, অর্থাৎ মাটির ভেতর আটকে থাকা তাপকে ব্যবহার করা এনার্জি হিসেবে। সেটাতেও কিন্তু ভারত অনেকটা পিছিয়ে রয়েছে। সেই জন্য বুঝতে হবে যে কোল ইন্ডিয়া 11 বছরেও কেন বৃদ্ধি পায়নি, তার পেছনে এই কয়েকটি কারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকারে লাগবে। যদি এটা আপনাদের মনে হয় যে এটা উপকারী, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন এই ভিডিওটি যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন, যাতে ভবিষ্যতে আমি নতুন ভিডিও আনতে পারি আপনাদের জন্য। নমস্কার।